পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো এবং ফার্স্ট সেমিস্টারে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের 12ই ফেব্রুয়ারি মোটামুটি পরীক্ষা শুরু হবে। তবে একটা আশঙ্কা আছে, তোমরা হয়তো নিশ্চয়ই, আমি অনেকবার বলেছি, নিশ্চয়ই শুনেছ যে যদি মার্চ বা এপ্রিলে পরীক্ষা হয় তাহলে কিন্তু তোমাদের যে পরীক্ষার ডেট নিশ্চিত ডেট, সেটা কিন্তু 15 থেকে 20 দিন এগোবার সম্ভাবনা প্রবল। কাজেই ভালো করে পড়াশোনা শুরু করে দাও। এবং এই তোমাদের সেকেন্ড সেমিস্টার তোমরা জানো ফার্স্ট সেমিস্টারের মতো হবে না, অর্থাৎ প্রশ্নের প্যাটার্ন তোমরা যেমন এমসিকিউতে দিয়েছিলে সেরকম দেবে না। আমরা যে পল সায়েন্স নিয়ে আলোচনা করি, সেই পল সায়েন্সের 2 নম্বরের প্রশ্ন থাকবে, 4 নম্বরের প্রশ্ন থাকবে এবং 6 নম্বরের প্রশ্ন থাকবে। এই 3 টাইপের প্রশ্ন থাকবে, কোনো এমসিকিউ থাকবে না, অর্থাৎ ওএমআর শিটে হবে না। তোমরা ঠিক যেমন মাধ্যমিকে দিয়েছিলে সেইভাবে পরীক্ষা হবে, তবে কোনো অবজেক্টিভ থাকবে না, 1 নম্বরে কোনো প্রশ্ন থাকবে না। আজকে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে যে রাষ্ট্রবিজ্ঞান, মতবাদ এবং ধারণাসমূহ যে ফার্স্ট ইউনিটটা আছে, তোমরা জানো আমরা নীতিমত্তা সাজেশন এবং তার গুরুত্বপূর্ণ উত্তরগুলো দেওয়া শুরু করে দিয়েছি এবং সেগুলো বুঝিয়েও দিচ্ছি। আজকে আমরা এই চ্যাপ্টারে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, যেটা কিন্তু তোমাদের যে সেকেন্ড সেমিস্টারে আসার সম্ভাবনা খুব প্রবল। আমরা তোমাদের এই ইউনিট 2 অর্থাৎ জাতীয় ও জাতীয়তাবাদেরও সাজেশন দিয়ে দিয়েছি, দেখবে, এবং সেই সাজেশনগুলোর আমরা প্রত্যেকটা উত্তর দিয়ে দেবো যেগুলো গুরুত্বপূর্ণ, এবং সেগুলো কিন্তু বুঝিয়েও দেব। আমরা মনে করি তোমাদের একাধিকবার বলেছি, তুমি যদি নোটটি বুঝতে না পারো তাহলে কিন্তু সেই নোটটা কোনো গুরুত্ব থাকে না। তাই আমরা চেষ্টা করছি, জানি না কতটা সফল হব, তোমরাই সেটা নির্ণয় করবে বা তোমরাই সেই মাপকাঠি, সেই চেষ্টায় আছি। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। এবং তোমরা জানো পড়ার বিষয়ে একমাত্র চ্যানেল যেখানে তোমরা হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন, আমরা ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুসারে যেইভাবে মডেল কোশ্চেন সেট বা টু দ্য পয়েন্ট আমরা দিই এবং আমরা বুঝিয়েও দিই, কারণ নোটটা দিয়ে কিন্তু আমরা ক্ষান্ত হই না। তা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। আমরা খুব সহজ সরল ভাষা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যদি বুঝতে পারো অবশ্যই বলো, না বুঝতে পারলে অবশ্যই বলো। না বুঝতে পারলে বলাটাই আমার মনে হয় বেশি দরকার। কোন জায়গাটা বুঝতে পারছো না আমরা চেষ্টা করব তার সমস্যার সমাধান করতে। তাই চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি এই রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধর্মটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখতেই পাচ্ছ কোশ্চেনটা হচ্ছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, এর পক্ষে ও বিপক্ষে যুক্তি আলোচনা করো। প্রথমেই বলে রাখি, এই পুরো প্রশ্নটা কিন্তু 6 নম্বরের নয় সাধারণত। পক্ষে যুক্তি আসবে বা বিপক্ষে যুক্তি আসবে, আর যদি দুটো একসাথে আসে তাহলে আমরা কিন্তু দেখবে ছটা করে হয়তো পয়েন্ট আছে, আমরা পয়েন্টের সংখ্যা 3 করে দেবো বা 4-3 করব। তা যাই হোক, বুঝতেই পারছো, অর্থাৎ যেইভাবে নাম্বার ডিভিশন থাকবে আমরা কিন্তু সেইভাবে উত্তরটা দেব। দেখো, ক্ষমতা স্বতন্ত্রী, ক্ষমতা মানে পাওয়ার, স্বতন্ত্রীকরণ মানে আলাদা, অর্থাৎ ক্ষমতার বিচ্ছিন্নকরণ। কিসের ক্ষমতা? কার ক্ষমতা? সরকারের ক্ষমতা। তাহলে কথাটা ক্ষমতা স্বতন্ত্রীকরণ বা কথাটি কে ব্যবহার করে? সবচেয়ে প্রথমে বিখ্যাত ফরাসি দার্শনিক মন্তেস্কু। তোমরা এর নামটা আগে শুনেছ, ক্লাস 9-এ ইতিহাসে শুনেছ। ফরাসি বিপ্লবে যিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন, সেই মন্তেস্কু তার বিখ্যাত যে গ্রন্থ দ্য স্পিরিট অফ লজে এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি কথা প্রথম প্রয়োগ করেন। এবং তিনি বলেন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হচ্ছে এমন নীতি যে সরকারের যে 3টে ক্ষমতা, একটা সরকারকে 3টে ক্ষমতা ভাগ করা যায় সরকারি ক্ষমতা, একটা হচ্ছে শাসন, আইন এবং বিচার। এই যে 3টে বিভাগ, এই 3টে বিভাগ সম্পূর্ণ আলাদা থাকবে, অর্থাৎ এক বিভাগ অন্য বিভাগের কোনো কাজে হস্তক্ষেপ করবে না, আর কর্মচারী তো এক হবেই না। অর্থাৎ 3টে বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের কাজকর্ম পরিচালনা করতে পারবে, সব কিছু। কেউ কারোর উপর নির্ভর করতে হবে না, বা অন্য ডিপার্টমেন্ট কিন্তু আরেকটা ডিপার্টমেন্টের সিদ্ধান্ত প্রভাবিত করতে পারবে না। এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে একাধিক রাষ্ট্রবিজ্ঞানী মন্তব্য রেখেছেন। আমরা সর্বপ্রথম যে এর পক্ষে যে সকল যুক্তিগুলো উত্থাপিত হয়েছে, রাষ্ট্রবিজ্ঞানীরা যে যুক্তিগুলো দিয়েছেন, সেই যুক্তিটা প্রথমে আমরা আলোচনা করি। প্রথম পয়েন্টটা দেখো, স্বাধীনতার রক্ষা। যদি সব ক্ষমতা কোনো একটি ব্যক্তি বা সংগঠন বা প্রতিষ্ঠানের হাতে থাকে, তাহলে সেই প্রতিষ্ঠানটি বা সংগঠনটি বা সেই বিভাগটি, তার মধ্যে একটা অহংবোধ সৃষ্টি হতে পারে। আমি সব, বুঝতেই পারছো,
কারণ একটা কথা আছে আমাদের প্রবাদ পৌঁছে, যে লঙ্কা যায় সেই রাবণ। কাজে তার মধ্যে যদি সব ক্ষমতা একটি বিভাগের হাতে চলে যায়, তাহলে তার মধ্যে কিন্তু স্বৈরাচারিতা জন্ম নেবে, অর্থাৎ ব্যক্তি স্বাধীনতা বা নাগরিকদের স্বাধীনতা কিন্তু ক্ষুণ্ণ হবে। দ্বিতীয় পয়েন্টটা দেখো, বিভাগীয় স্বাধীনতা সংরক্ষণ। অর্থাৎ 3টে বিভাগ আছে, আমরা একটু আগেই বললাম। অর্থাৎ 3টে বিভাগ যদি স্বতন্ত্রভাবে থাকে এবং স্বাধীনভাবে কাজ না করতে পারে, অন্য বিভাগের উপর নির্ভরশীল হতে হয়, তাহলে সেই বিভাগটা স্বাধীনতা থাকবে না। অর্থাৎ একটি বিভাগ যদি আরেকটি বিভাগের উপর তার কাজকর্ম পরিচালনা বা সিদ্ধান্ত গ্রহণে প্রভাবিত করে, তাহলে সেই বিভাগটি তাহলে কিন্তু সম্পূর্ণ স্বাধীনভাবে তার কাজকর্ম পরিচালনা করতে পারবে না। কাজেই বিচার বিভাগীয় স্বাধীনতা কিন্তু সংরক্ষণ হবে না। কাজেই এর জন্য যদি আলাদা করা হয়, তাহলে কিন্তু বিচার বিভাগীয় স্বাধীনতা সংরক্ষিত হবে। 3 নম্বর পয়েন্টটা দেখো, কর্মকুশলতা বৃদ্ধি। এই নীতির ফলে, অর্থাৎ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির ফলে 3টি বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজকর্ম পরিচালনা করতে পারবে। অর্থাৎ কোনো বিভাগের উপর ঘাড়ে দোষটা চাপাতে পারবে না, যে এই বিভাগ বলে ওই বিভাগ করেনি বলে আমি করিনি বা হয়নি বা আমার করার ছিল না। অর্থাৎ কোনো অজুহাত খাড়া হবে না। কাজেই যেহেতু এই কোনো বিভাগের কর্মচারীগণ তারা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারবে, দক্ষতার সাথে কাজ করতে পারবে, এবং তাদের মধ্যে এই ধারণা বদ্ধমূল হবে যে কোনো সমস্যায় আসুক না কেন বা যে কোনো কাজই করতে হোক না কেন, তাকেই করতে হবে। কাজেই দক্ষতা বা কর্মকুশলতা, বিভাগীয় দক্ষতা বা কর্মকুশলতা কিন্তু বৃদ্ধি পাবে। পরেরটা দেখো, 4 নম্বর পয়েন্টটা, স্বৈরাচারিতা রোধ। এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি থাকাতে যে 3টি বিভাগীয় সমান মর্যাদার অধিকারী হবে। একটি বিভাগ অন্য বিভাগের উপর কোনো রকম হস্তক্ষেপ করবে না। কাজেই যেহেতু সম অধিকারী হবে, সমমর্যাদা সম্পন্ন হবে এবং স্বাধীনভাবে কাজ করতে পারবে, কাজেই এক বিভাগ অন্য বিভাগের উপর কোনো স্বৈরাচারী মনোভাব পোষণ করতে পারবে না। পরেরটা দেখো, দায়িত্বশীলতা বৃদ্ধি। 3টে বিভাগকে তার নির্দিষ্ট দায়িত্ব ভাগ করে দেওয়া আছে। কাজেই তাদের কাজকর্মের যে দায়িত্ব, সেই দায়িত্বটাও কিন্তু বৃদ্ধি পাবে। লাস্ট পয়েন্টটা দেখো, পক্ষের যুক্তির গণতন্ত্রের সংরক্ষণ। এই নীতির ফলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আরও শক্তিশালী হয়ে ওঠে, কারণ জনগণের কাছে যে বিভাগ তাকেই কিন্তু জবাবদিহি করতে হবে। ফলে জনগণের অধিকার রক্ষা হবে, কারণ প্রত্যেক বিভাগ চায় আমার যাতে সমালোচনা না হয় বা আমাকে যাতে কিছু বলতে না পারে। ফলে গণতন্ত্রের সংরক্ষণ হবে বা জনগণের স্বাধীনতা ভোগ করতে পারবে। এবার আমরা বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করতে, আবার রাষ্ট্রবিজ্ঞানীদের একাংশ এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে যুক্তি দিয়েছে, যেমন বোদা, হবস, বেন্থাম প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিরোধিতা করেছেন এবং তারা যথেষ্ট যুক্তি দিয়েছেন। সেই যুক্তিগুলো আমরা দেখি। প্রথমবারটা বাস্তব প্রয়োগ অসম্ভব। এই সকল সমালোচকদের মতে যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যে 3টি বিভাগ আছে, অর্থাৎ শাসন, আইন এবং বিচার বিভাগ, সেই 3টে বিভাগকে কিন্তু সহযোগিতা বা পারস্পরিক নির্ভরশীল হয়ে কাজ করতে হয়। কাজেই যদি সম্পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুসৃত হয়, তাহলে যে যা বিভাগ তার ইচ্ছা মতো কাজ করবে, অন্য বিভাগ বা কার কী হলো না হলো অত খেয়াল রাখবে না। ফলে কিন্তু ব্যক্তি স্বাধীনতার পক্ষে সেটা বিপজ্জনক হয়ে যেতে পারে। পরের পয়েন্টটা, ব্যক্তি স্বাধীনতা রক্ষা কবচ নয়। বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী সাভাইন বা গিলক্রিস্ট এরা বলছেন যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কখনোই কিন্তু ব্যক্তির স্বাধীনতা রক্ষা কবচ নয়, কারণ একটি বিভাগ স্বাধীন হলেই বা 3টি বিভাগ স্বাধীন হলেই যে ব্যক্তি বা জনগণ বা সাধারণ আপাময় মানুষের স্বাধীনতা সংরক্ষিত হবে এমন কোনো ব্যাপার না। কোনো একটা বিভাগ কিন্তু স্বৈরাচারী তার ইচ্ছামতো সিদ্ধান্ত গ্রহণ করতেই পারে। পরের পয়েন্টে থাকে রাষ্ট্র পরিচালনার জটিলতা। এই 3টি বিভাগ যদি যে যার মতো চলে, অর্থাৎ তাদের মধ্যে যদি সমন্বয় অভাব দেখা যায়, তাহলে প্রশাসনিক কাজে কিন্তু বিভিন্ন জটিলতা দেখা দেবে, কাজে দেরি হবে এবং নানা সমস্যার সৃষ্টি হবে। 4 নম্বর পয়েন্ট, দ্বন্দ্ব ও সংঘর্ষ। এই 3টি বিভাগই খুব গুরুত্বপূর্ণ বিভাগ। কাজেই এই 3টি বিভাগকে যদি তাদের সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় বা
স্বতন্ত্রতা রক্ষা করা হয়, তাহলে প্রত্যেকটা বিভাগ অন্য বিভাগ থেকে টপকে যেতে চাইবে, অর্থাৎ আমি বড়, আমার ক্ষমতা বেশি। এইটা যদি করতে চায় তাহলে কিন্তু একটা বিভাগের সাথে আরেকটা বিভাগের, অর্থাৎ শাসন, আইন এবং বিচার বিভাগ, এই তিনটে যে বিভাগ আছে তাদের মধ্যে কিন্তু সংঘর্ষ অনিবার্য। 5 নম্বর বা আমরা পয়েন্টটা, অতিরিক্ত স্বাধীনতা অদক্ষতা আনতে পারে। একটা জিনিস মনে রেখো, স্বাধীনতা, এই স্বাধীনতা মানে যা ইচ্ছে তাই নয়, কিন্তু আমি যা ইচ্ছে তাই করতে পারি না। স্বাধীনতা মানে কখনো এটা বোঝায় না আমাদের যে স্বাধীন আমরা কিন্তু যা ইচ্ছে তাই যাচ্ছে তাই করতে পারি না। স্বাধীনতা মানে কি আমি ইচ্ছে মতো কাজকর্ম করতে পারি, কিন্তু তা বোঝায় না। এই তিনটি বিভাগের মধ্যে যদি সহযোগিতা না থাকে, আন্ডারস্ট্যান্ডিং না থাকে, তাহলে কিন্তু রাষ্ট্রযন্ত্র অকেজো হয়ে পড়বে। কারণ শাসন, আইন এবং বিচার বিভাগ তিনটে হচ্ছে এমন ব্যবস্থা, একটা মালার মতো, যেখানে সুতো থাকবে, ফুল থাকবে, তিনটে জিনিসই থাকবে। কাজে এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে, যেগুলো তিনটেকে জিনিস কিন্তু একেবারে আলাদা করা যায় না, কারণ একটার উপর আরেকটা কিন্তু অনেকটা নির্ভরশীল। লাস্ট পয়েন্ট যেটা দেখো, স্বৈরা জনস্বার্থে বাধা। অনেক সময় যখন এমার্জেন্সি হয় তখন জরুরি অবস্থাতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দরকার হয়, কারণ এক্ষুনি নিতে হবে। এটা যদি অতিরিক্ত আলাপ আলোচনা করা হয় তাহলে কিন্তু সেটা কিন্তু সেই ভালো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। কাজে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হলে এই নীতির ক্ষেত্রে কার্যকর, কিন্তু প্রশাসনের ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে। কাজেই আমরা উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে বেশ কিছু ত্রুটি থাকলেও বা দুর্বলতা থাকলেও ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির গুরুত্বকে কিন্তু কোনো মতেই অস্বীকার করা যায় না। কারণ এটি সচেতনভাবে যদি এই নীতিটিকে সরকারি কাজকর্মে সাফল্য আনতে পারে এবং জনগণের অধিকারও কিন্তু সুরক্ষিত হতে পারে, এবং রাষ্ট্রে তার আইন শৃঙ্খলা বা সংহতিও সুরক্ষিত হতে পারে। এবার দেখো, আমরা এইভাবে আলোচনা করেছি জিনিসটা। দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, দেখো মন্তেস্কু দ্য স্পিরিট অফ লজ, ওই দাগটা হবে না, দায়ের পর ওই দাগটা। এবার পক্ষের যুক্তি আমরা 6টা যুক্তি দিয়েছি, বিপক্ষে 6টা যুক্তি দিয়েছি। এবার মাথায় রেখে যদি পক্ষের যুক্তি যে কোনো একটি আসে, পক্ষের যুক্তি, তাহলে 6টা পয়েন্ট ঠিক আছে। কিন্তু যদি একসাথে আসে, অর্থাৎ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি পক্ষে ও বিপক্ষের যুক্তি, তাহলে তোমরা 4টে 3টে বা 3টে বা 4টে এই টাইপের দেবে, তখন কিন্তু পুরোটা লিখবে না। লাস্টে আমরা মূল্যায়ন লিখেছি। কাজে এই পয়েন্টগুলো তোমরা মাথায় রাখবে, নোটটা শেষে লিখবে এবং নিজেরা বোঝার পর নিজে নিজে আলোচনা করবে পয়েন্টটা দেখে, এবং পয়েন্টটা মুখস্থ রাখবে, দেখবে কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয় বলো, আমরা তার অবশ্যই সমাধানের একটা পথ কিন্তু অবশ্যই আছে, কারণ যে কোনো সমস্যার একটা সমাধানের পথ কিন্তু অবশ্যই থাকে। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, কারণ তোমাদের সমর্থন, তোমাদের ভালোবাসাই আমাদের এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা অনেকটা বেশ কিছু পথ অতিক্রম করেছি, আমরা কিন্তু আরও পথ অতিক্রম করতে চাই। যা আমরা 14 জন আছি, আমার ব্যক্তিগত 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা, এছাড়া 13 জন আরও শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত। তারা আমাদের সমন্বিতভাবে একটাই চেষ্টা, যদি আমাদের শিক্ষার্থীদের কিছুটা হলেও সাহায্য করতে পারি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, এবং যদি উপকৃত হও বন্ধুদেরও দেখতে বলো, তাদের মতামতটা আমাদের জানিও। তোমাদের ইতিবাচক বা নেতিবাচক যে কোনো মতামতই হোক না কেন, সেটা কিন্তু আমাদের কাছে খুবই গ্রহণযোগ্য। পড়া বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।